ওই শয়তান মাধবলী এসে হাজির হয়েছে। অসানেট একটু চারপাশে তাকিয়ে বলল, কই? আরে ভেতরে চল, দেখবি আছে। ওয়াসেনাত ভিতরে যায়। অরূপ দরজার কাছে দাঁড়িয়েই মাদলিকে দেখছে। তাক লাগিয়ে দিয়েছে যেন সবাইকে। তৌফিক একবার চোখ তুলে মাদলিকে দেখে। মনে মনে তার মোটেও পছন্দ হলো না। এত কিছু দেখিয়ে শাড়ি পরার কি আছে? ওয়াসেনাত অরূপের পাশে এসে গলা খক করে কেসে বলল। কি ভাইয়া, পছন্দ হয়েছে নাকি? অরূপ ওয়াসেনাতকে খেয়াল করলো না, অন্যমনস্ক হয়ে বলল, বাপরে কি হট মেয়ে, পছন্দ হবে না এমন কিছু নেই এর মাঝে। রিমি দাঁতে দাঁত চেপে বলল। আব্বুরে বলি বিয়ের প্রস্তাব পাঠাতে। অরূপ হাত দিয়ে মশা তাড়ানোর মতো বলল, এদের বিয়ে করে লাভ নাই, কিছুই তো বাকি রাখেনি, সব দেখিয়ে বেড়াচ্ছে। ছ্যা। আর তুই খুব ভালো না, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? তাকালে দোষ নাই, দেখালে দোষ। অরূপ ভরকে যায়। পেছনে তাকিয়ে দেখে অসেনাত মুখে হাত দিয়ে হাসছে। রিমি রাগে রেড়ি করছে। অরূপ জোরপূর্বক হেসে বলল, মানে তুই পিছনে কি করছিস? তোরে দেখি। রিমি কাটকাট জবাব। অরূপ মাথা চুলকে বলল, আসলে আমি মাত্র এসেছি। হইছে, তোর আর বলতে হবে না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমরা যাই, চলো বাসো। অরূপ নিজের মাথায় নিজে গাঁটটা মেরে অসেনাতকে পেছন থেকে ডাকে। ও আসু। অসেনাত হাসতে হাসতে বলল, আপনি দেখায় মন দেন ভাইয়া। সবার অপেক্ষা অরিট্রান 1 ঘন্টা পরে নিচে আসে। অরিট্রানের গায়ে লাল শার্ট, কালো ব্লেজার, ঘড়ির হুক লাগাতে লাগাতে নিচে নামছে সে। ঘরমায় নিশ্চুপ হয়ে আছে, শুধু অরিট্রানের জুতোর শব্দ ভেসে আসছে। অসেনা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। চারপাশে কালো লেদারের সোফা, কালো টি টেবিল, মদের দোকান মনে হচ্ছে একটা কোনাকে। চারপাশ দামি আসবাবপত্রে সাজানো, উপরে বিশাল ঝাড়বাতি, কোনায় কোনায় বিশাল ফুলদানি, নিচের ফ্লোরও কাচের, সিঁড়িগুলোও কাচের, আশেপাশে সাদা পর্দা ঝুলছে। কাচের জানালা দেখে অসেনাত অবাক হয়। বাপরে, জানালাও আছে! অসেনাত একমাত্র ব্যক্তি যে ঘুরে ঘুরে দেখছে সব। বাকি সবার চোখ অরিটনের খটখট পায়ের শব্দের মতো তার সাথে। অরিটন নিজে একটু অবাক, যেখানে এত নিশ্চুপে সবাই তাকে দেখছে সেখানে অসেনাত তার বাড়ি দেখছে। হালকা হাসল সে। অসেনাত যে কি এটা তার চাইতে ভালো কে আর জানবে। অসেনাতের বিশাল লম্বা জামা ফ্লোরে ছড়িয়ে আছে। অসেনাতের তালে তালে সে জামা ঘুরছে। অরিটন তাকিয়ে আছে সেদিকে। সবাই এবার নিজেদের দৃষ্টি অসেনাতের দিকে দেয়। চারপাশে হালকা মিউজিক ভাসছে। সবার চোখ ওয়াসেনাতের দিকে থাকলেও ওয়াসেনাত একটা ফুলদানি দেখতে ব্যস্ত। কাচের ফুলদানির উপরে সোনালি কাচ, কি অসাধারণ ডিজাইন! তাজ্জব হয়ে ঘুরে ঘুরে দেখছে সে। তৌফিক ফোনে কথা বলছিল। ওয়াসেনাতের দিকে সবাই তাকিয়ে আছে দেখে ফোন কাটতে নেয়। ওয়াসেনাত হালকা ঘুরে তখনই জামার সাথে লেগে একটা ফুলদানি ঠাস করে নিচে পড়ে ভেঙে গুড়িয়ে যায়। ওয়াসেনাত পিছন ঘুরলে তার জামায় জড়িয়ে যাবে কাচের টুকরো টুকরো অংশ। ফুলদানি থেকে নীল পানি বের হচ্ছে। কাচের 4 কোণা ফুলদানি ছিল। অসেনাতের পায়ে জুতো নেই, ভুলে বাহিরে খুলে রেখে এসেছে। জামার পিছনের অংশ অনেক লম্বা, সামনের অংশ তার তুলনায় ছোট। অরিটা তিক্ত চোখে তাকায়। সাদা পাজোড়া খালি দেখেই চমকে ওঠে সে। অসেনাত চারপাশে ঘুরে দেখছে কোথায় কি ভেঙেছে। অরিটান সিঁড়ি দিয়ে না নেমে পাশ থেকে টপকে লাফিয়ে দৌড়ে আসে। তৌফিক ফোন পকেটে নিতে নিতে চেঁচিয়ে বলে, ওয়াসু সরো। অরিটানের দৌড় দেখে সবার সাথে অসেনাত নিজেও অবাক। হচ্ছেটা কি? অরিটানের এমন দৌড়ের কারণ কি? সে অসেনাতের পা এগিয়ে চারপাশে দেখতে যাবে, তার আগে অরিটান অসেনাতের পায়ের তালু নিজের হাতে আঁকড়ে নেয়। সবাই স্তব্ধ। অসেনাত নিজেও অবাক। অরিটান ডাকে ফসফস করে বলল, স্টুপিড নাকি তুমি? এই কাঁচ নর্মাল কাঁচ না। আর এই পানি পায়ে পুশ হলে বা পানি লাগলে কি হবে জানো? পায়ে শুধু ইনফেকশন হবে না, পা কাটতে হবে ডাফার। অসেনাত এত কথায় পাত্তা না দিয়ে বলল, কিন্তু কেন? মানে এই ফুলদানি এত আলাদা কেন? আগে পিছিয়ে যাও, সরো। অসেনাত সরে দাঁড়ায়। অরিটান হাঁটুতে ভর দিয়ে থেকেই বলল। ওয়ের আর ইউর শুজ? অসেনাত নিজের পায়ের দিকে একবার তাকিয়ে আবার সবার পায়ের দিকে তাকায়। অবাক হয়ে বলে। সবাই জুতো পরে এসছে। অরিটান দাঁড়িয়ে রাগে কটমট করে বলল। ইডিয়েট! গার্ডস, ম্যামের জুতো এনে দাও। অসেনাত নিজেই বেশ লজ্জিত। নর্মালি এমন কাচের ফ্লোরে জুতো পরে আসে কি না সে জানে না। রিমির সাথে ঢুকসার সময় অত খেয়াল করেনি, তাই তো খুলেই চলে এসেছে। গার্ড ওয়াসেনাতের জুতো এনে দেয়। সবাই ফিসফিস করছে। চারপাশ আতঙ্ক। সবার আগ্রহকে এই মেয়ে। অরিটনের চোখে মুখে প্রচণ্ড রাগ। এই ফুলদানি খুবই আলাদাভাবে তৈরি। কেনার সময় নিষেধ করা হয়েছিল তাকে। তার তো ঝুঁকি পছন্দ, তাই কিনেছে সুইজারল্যান্ড থেকে। ফ্লোরের নীল পানি দেখে ওয়াসেনাত প্রশ্ন ছুড়ে বলে, নীল পানিগুলো কোথা থেকে এসছে? আর এই দাঁত? অরিটন কিছু বলল না। ফুলদানিতে দাঁত খোদাই করা ছিল, সাপের দাঁত। ফ্লোর পরিষ্কার করতে বলা হলো।
তৌফিক মেয়ের বাহু টেনে নিজের বুকে চেপে অরিটনের দিকে তাকিয়ে বলল। আম সরি স্যার, ও আমার মেয়ে। অরিটন নাচেনার ভঙ্গিতে বলল। ও তাই নাকি? তৌফিক কণ্ঠ ছোট করে বলল। স্যার, আর আমি প্রচণ্ড দুঃখিত। আপনি ফুলদানির দাম বলেন, আমি পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব। অরিটন ব্লেজার পেছনে উড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। বুড়ো নিচের দিকে নামিয়ে না এসে তৌফিক অপ্রস্তুত হয়ে পড়ে। ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলে। ব্যথা পেয়েছো কি? ওয়াসেনাথ মাথা নাড়ালো। অরিটনের চোখ তীক্ষ্ণ। তৌফিক মেয়ের কপালে চুমু খেয়ে বলল। ঠিকভাবে চলাফেরা করলে কি হয়? ওয়াসেনাথ হেসে বলল। কিছু হয় না, আমি ঠিক আছি বাবা। তৌফিক অরিটনের দিকে তাকিয়ে বলল। স্যার, দামটা যদি বলতেন। অরিটন হাসল। চারপাশে তাকিয়ে দেখলো সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এক একজনের চোখ কপালে। অরিটন ডান হাতের আঙ্গুল দিয়ে চুল সরিয়ে বলল। আপনি মনে হয় খুবই সৎ। যাই হোক, এর মূল্য দিতে হবে না। আপনার মেয়ে সেফ তো সব সেফ। অরিটন সামনে থেকে সরে যায়। অন্যদের সাথে কথা বলায় সে মত্ত। তৌফিক গভীর চোখে অনুসন্ধান চালিয়েও অরিটনের কথার মানে বের করতে পারল না। পার্টি জমজমাট হয়ে উঠেছে। কেউ নাচ করছে তো কেউ গান করছে। তৌফিকের পাশে ওয়াসেনাথ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাকে তৌফিক কোথাও যেতে দিচ্ছে না। আজকের পার্টি রিমান্ডের জন্য। অরিটন একটা বড় বাজেটের ডিল সাইন করেছে, তাই এই পার্টির আমেজ আরও বেড়েছে। অরিটন সোফায় পায়ের উপরে পা তুলে বসে আছে। তার সামনে ইহান। অরিটনের ইচ্ছে করছে এখনই মেরে পুঁতে দিতে। ইহানের নামে এত এত রাগ নিজের ভেতরে পুষে রেখেছে বলে বোঝাতে পারবে না কাউকে। চোখ দুজনেরই তেজি। রিমন ভাবে এরা কি অদ্ভুত, চোখ দিয়ে শত্রুতা উদ্ধার করতে পারে। এত তেজি চোখ হয় নাকি? অরিটনের চোখ দেখলেই তার মাথা ঘোরায়। সবুজ চোখ, গাঢ় একটা রং। এই রঙের চোখ আর আছে কি না সে জানে না। অরিটন একবার তাকালেই কলিজা কাঁপে। আর এই ব্যক্তির কলিজা কাঁপিয়েছে বাচ্চা একটা মেয়ে। রিমন নিজে নিজে হাসে। সবাই শুধু ওয়াসেনাথকে দেখছে। ব্যাপারটা ওয়াসেনাথের মোটেও পছন্দ হচ্ছে না। সবার অরিটনের আজকের ঝালাক দেখে মনে হচ্ছে স্পেশাল কেউ এই মেয়ে। কেউ কেউ তো বলা বলি করছে এই মেয়ের সাথে অরিটন খানের কিছু তো চলে। মাদুলি ঘুরে ঘুরে সবার কথা শুনছে। ওয়াসেনাথের মাথা থেকে পা, পা থেকে মাথা সব দেখা শেষ তার। স্পেশাল কিছুই দেখলো না সে। উল্টা বড্ড ব্যাকডেটেড লাগছে। অরিটন এই মেয়ের পা বাঁচাতে লাফিয়ে দৌড়েছে। রিমি রিমনকে নিয়ে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যায়। জোড়া জোড়া নাচ করছে অনেকে। অরিটন অনেক সময় বসেছিল। ইহানকে রিপা নিয়ে গেছে। মেয়েটাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে হচ্ছে ইহানকে। অরিটন উঠে দাঁড়ায়। সবাই আবার যার যার কাজ ফেলে অরিটনের দিকে তাকায়। অরিটন উঠেছে মানেই কিছু হবে। অরিটনের দৃষ্টি অসেনাথের দিকে। সে এগিয়ে যাচ্ছে এক পা করে। অসেনাথ ভীতু চোখে তাকায়। মনে মনে বিড়বিড় করে, আজ কি বাবার সামনে বাঁশ খেতে হবে? এ লোক তো খাইয়েই ছাড়বে। অরিটন ব্লেজার খুলে রেখেছে। পকেটে হাত গুজে সে অসেনাথের সামনে দাঁড়িয়েও সরে তৌফিকের সামনে দাঁড়ায়। সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। অরিটনের গতি পরিবর্তন দেখে সবাই সবার কাছে মন দেয়। হালকা হালকা গান বাজছে, তবুও সবার গান খাড়া। অরিটনের দিকে মুখিয়ে আছে সবাই। অরিটন ঠান্ডা কণ্ঠে বলল। মিস্টার তৌফিক। তৌফিক অবাক হয়ে তাকায়। অরিটন তার সামনে কেন? ছোট করে জবাব দেয় তৌফিক। ইয়েস। অরিটন ওয়াসেনাথের দিকে একবার তাকায়। তৌফিক মেয়ের একটা হাত বাচ্চাদের মতো ধরে আছে, অন্য হাতে জুসের গ্লাস। পাশে তার বস। সবাই আবার কৌতূহলী হয়ে তাকায়। ওয়াসেনাথের ভয়ে বুকে হাতুড়ি পিটা হচ্ছে। অরিটন হাত বাড়িয়ে বলল। Can I dance with your daughter? সবাই হা করে তাকিয়ে আছে। তৌফিক তাজ্জব বনে দাঁড়িয়ে আছে, বিস্ময়ে হতবাক সে। ওয়াসেনাথ নিজেও শকড। কি বলছে এই লোক? পাগল হলো নাকি? পৃথিবীতে এই প্রথম মনে হয় কেউ এমন আজগবি অফার দিচ্ছে কোনো মেয়ের বাবাকে। ওয়াসেনাথ নিশ্চিত আজ এখানে মারামারি হবেই। বাবা নিশ্চিত অরিটনের গালে ভরা ময়দানে ঠাটিয়ে চড় বসিয়ে দিবে। শুধু একটা দিলে ভালো, মনে তো চোখ একখানি খাবে। হতভম্ব চোখে সে তাকিয়ে আছে অরিটনের দিকে। আবার কিছুক্ষণ পর পর বাবাকে দেখছে। কি সাংঘাতিক! পিনপিনে নীরবতা। কেউ কথা বলছে না। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তৌফিকের চোখ ছোট হয়ে এসেছে। অরিটনকে প্রথম দেখছে না সে, আরও অনেকবার দেখেছে। সে নিশ্চিত শুধু নাচার মতো হলে শোনে অন্য মেয়ে রেখে তার মেয়ের কাছে আসতো না। তৌফিকের বস চোখ ফাটাফাটা করে অরিটনকে একবার, তৌফিককে একবার দেখছে। তৌফিক এখনো কিছুই করল না। সে তাকিয়ে আছে, মুখ গম্ভীর। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথের হাত পা কাঁপছে। বাবা কি করবে সেটাও বুঝতে পারছে না। আর অরিটন কি করবে তাও বুঝতে পারছে না। তার ভয় লাগছে অরিটনকে তার বাবা উল্টাপাল্টা কিছু করবে, এটা সে জানে। এরপরে অরিটন কি করবে সেটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তৌফিকের বস তৌফিকের কানের কাছে মুখ নিয়ে বলল। এটা তোমার মেয়ে? মাশাল্লাহ। যাই হোক, অনুমতি চেয়েছে। চিন্তা করো
অরিত্রান খান তোমার কাছে অনুমতি চাইছে, দিয়ে দাও। নাচ করতেই তো বলেছে, বিয়ে তো আর না। কথাটা শুনেই তৌফিক চোখ গরম করে পাশ দিয়ে তাকায়। বসেও তিনিও ভয় পায়। তৌফিকের অ্যাটিটিউড মারাত্মক। শুধু সাংবাদিক বলে না, মানুষ হিসেবেও সে অন্যায়কে মেনে নেয় না। এটাও মানবে বলে মনে হচ্ছে না। অরিটন পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াসিনার চোখ নাচিয়ে ইশারায় যেতে বলছে। অরিটন শুনছেই না, না দেখার ভান করছে। তৌফিক অনেক সময় নিয়ে নিশ্চুপ থেকে বলল, এসব ছোঁয়া ছুঁই স্টাইলের নাচ আমার পছন্দ না, সরি। আমার মেয়ে আপনার সাথে নাচতে পারবে না। এখানে অনেকেই আছে, ওদের সাথে নাচতে পারেন। সবাই আবার স্তব্ধ হয়ে গেছে। অরিটন খানকে না বলেছে, ফিসফিস করে সবাই এটাই বলা বলে করছে। একটু চুপ থেকে আবার ফিসফিস শুরু করেছে। রিমি রিমনের কানের কাছে আস্তে করে বলল, অরিত্রান জানো তুমি তো আছিস। রিমন চমকে বলল, কেন? আরে কেন, আবার আঙ্কেলকে চেনো না তোমরা? বহুত টিয়ারিং মানুষ, যত সহজ সরল দেখতে ততটা না। আর অরিত্রান পিয়ারি তো আরো আগুন, আজ ব্লেন্ডার হবেই। সেটা সত্যি বলেছো, অরিত্রান তো রেগে আগুন হবে। ওকে সবার সামনে নিষেধ করেছে। হায় আল্লাহ, কি যে হবে। বাই দা ওয়ে, এত জানু জানু করো কা? রিমনের রাগে কণ্ঠ। রিমি দুলে দুলে হেসে বলল, অরিত্রান আমার ক্রাশ আইকন, তাই জানো বলে ডাকি। তোমার সমস্যা? রিমন মুখ বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, না, সমস্যা নেই। তাহলে মুখটা এমন করে রাখছো কেন? এমনিই। রিমনের মুখ দেখে রিমি হাসল। গলায় জড়িয়ে রাখা হাতটা আরো জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলল, তুমি তো কলিজা। রিমন ফিক করে হেসে ফেলে। অরিটন শব্দ করে হাসছে। সেই হাসি দেখে তৌফিক ভুরু কুচকে তাকায়। এই হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছে না তিনি। অরিটন হাত দিয়ে ইশারা করে দু আঙুল উঁচু করে। সাথে সাথে দুজন লোক দুটি চেয়ার নিয়ে আসে। অরিটন ব্লেজারে দুপা সরিয়ে বসে পড়ে। হাত দিয়ে ইশারা করে তৌফিককে বসতে বলে। ওয়াসিনাত মনে মনে দোয়া করছে যাতে উল্টাপাল্টা কিছু না হয়। তৌফিক বসলো। অরিটন ভ্রুতে হাত বুলিয়ে বলল, ছোঁয়াতে প্রবলেম, তাই তো? তৌফিক কিছু বলল না, মুখে গম্ভীর ভাব নিয়ে বসে থাকলো। অরিটন নিজেই হালকা হেসে বলল, ছুঁয়ে দিলাম না, তাহলে তো নাচতে দেবেন। তৌফিক চকিতেই তাকায়, চোখা করে দৃষ্টি দিয়ে বলল, আমি বুঝতে পারছি না আপনি আমার মেয়ের সাথে নাচতে চাচ্ছেন কেন। এখানে অনেকেই আছে, আপনি তাদের নিয়ে নাচ করুন। অরিটন মৃদু হেসে তৌফিকের চোখের দিকে তাকিয়ে বলল, সবাইকে তো আমার পছন্দ না, আপনার মেয়েকে পছন্দ, তাই তো অনুমতি চাচ্ছি। আশা করি আপনি অরিত্রানের সম্পর্কে জানেন। সে সবার কাছে অনুমতি চায় না। আপনার মেয়ে স্পেশাল, সবার সাথে তার তুলনা করা কি উচিত? তৌফিক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোয়াল তার শক্ত। অরিটন সেটা দেখেও মুস্কি হাসলো। তৌফিক টুপ ফেলার মতো বলল, নাচ হয়ে নাচতে পারবেন? অরিটন হো হো করে হেসে এক আঙ্গুল দিয়ে লাল ঠোঁট জোড়া ঘষে বলল, অরিত্রান যা বলে তাই করে। ওয়াসিনাত বিনতে তৌফিকের গায়ে হাত না দিয়েই তাকে নিয়ে নাচ শেষ করবে অরিত্রান খান। তৌফিক বিস্মিত গলায় বলল, আপনি আমার মেয়ের নাম জানলেন কিভাবে? অরিত্রান খান জানে না এমন জিনিস আপনার জীবনে কম আছে জার্নালিস্ট সাহেব। তাহলে অনুমতি পেলাম। তৌফিক কিছু বলল না, মাথা হালকা দুলিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত যাতে না লাগে মিস্টার অরিত্রান খান। রিমির দিকে তাকিয়ে আমি এগুলো অ্যালাউ করছি, তা না হলে এখনই চলে যেতাম। অরিটন হাসলো, চেঁচিয়ে বলল, মিউজিক। অরিটনের উচ্চ গলায় মিউজিক ছাড়া হয়েছে। তৌফিককে একে একে অনেকেই প্রশ্ন করছে, মেয়েটা কি তার? অরিটন যে কি করতে চাচ্ছে এটাই তিনি বুঝতে পারছে না, কিন্তু প্রচন্ড রেগে আছেন তিনি। এই অরিটনের জন্য সবাই তার মেয়েকে চিনেছে, বিশেষ করে ইমান। অরিটন যেন এটাই চেয়েছে। সে হাসছে মিটমিট করে। চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় সে। যতজনের মুখেই রাগ আছে তাদের সবার চাইতে রাগ বেশি হচ্ছে মাদলির। সে রাগে ফসফস করছে। অরিটন ওয়াসিনাতের সামনে হাত বাড়িয়ে দেয়। আজকে সবার আকর্ষণ যেন তারাই। ওয়াসিনাত অবাক হওয়া গলায় বলল, আপনাকে না ছুঁয়ে কিভাবে নাচবো? হাত উল্টো করো। ওয়াসিনাত হাত মেলে উল্টো করে। অরিটন নাচিয়ে সে হাতের নিচে হাত রাখে। ওয়াসিনাত নিজের বাবার দিকে একবার তাকায়। তিনি কৌতূহলী খুব, চোখ মেলে তাকিয়ে আছে। আসলে সে ভাবছে না সুয়ে কাপল ডান্স, আবার ভাবছে অরিটন খান কি সত্যি তার মেয়েকে পছন্দ করে। তাহলে নিজের কি করা উচিত? গান চলছে লাউডলি। যারা সে দিল মেন্দে জাগতো, যারা সে আপনা লেপানা, যারা সে খাওয়া মেন সাজুতো, যারা সে ইয়াদো মেন বাসা, মেন চাও তুঝকো মেরি জান বাফা, ফিদা হু তুঝ পে মেরি জান বাফা। ও অরিটন সত্যি না ছুঁয়ে নাচছে। ওয়াসিনাতের কোমরেও হাত রাখছে না ছুঁয়ে, না ছুঁয়েই ওয়াসিনাতকে ঘোরাচ্ছে। ওয়াসিনাতের বিশাল জমা তার তালে তালে ঘুরছে। চারপাশে সব লাইট তাদের উপরে। ওয়াসিনাত হাসার চেষ্টা করছে, কিন্তু ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে চারদিকে তাকিয়ে শুধু নিজের বাবার মুখভঙ্গি দেখছে।
বুকের ভেতরে হাতুড়ি পিটা হচ্ছে ক্রমাগত। অরিট্রান নাচছে অনুভব করতে পারছে ওয়াসেনাত কাঁপছে। প্রচন্ড শীতে মানুষ যেভাবে কাঁপে একদম সেভাবে। কোনো স্টেপ সে ঠিক করে করছে না। অরিট্রান হাসলো। অরিট্রানের কাঁধের উপরে হাত রাখতে গিয়ে সে সত্যি অরিট্রানকে ছুঁয়ে দিল। অরিট্রান বলল, ভয় করছে? তো করবে না? আপনি পুরা কেস খাওয়াই দিলেন তো। বাবা সত্যি কি না কি ভাববে, টেনশনে আমার মাথা কাজ করছে না। অরিট্রান ওয়াসেনাতের হাতের কাছে হাত এনে বলল, ভয় আমার পাওয়ার কথা। জানি আজকের পরে হয় পজিটিভ কিছু করবে তোমার বাবা, আর তা না হলে একদম নেগেটিভ। তাই ভয় আমার পাওয়া উচিত, তোমার না। আপনি তো চুপেই থাকেন, একদম ফাঁসিয়ে দিলেন। এত নাচতে ইচ্ছে করার কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া অরিত্রাণ কিছুই করে না। কি কারণ? অরূপ। ওয়াসেনাত অবাক হয়ে ঘুরতে ঘুরতে বলল, অরূপ ভাই আবার কি করলো? কি আর করবে, নাচটা সেই করতো তোমার সাথে, যেটা আমার মোটেও পছন্দ হতো না। তখন আরো অনেক কিছু হয়ে যেত, তাই আমার সাথেই নাচা ভালো। অরিট্রান হাত উঁচু করে। ওয়াসেনাত নাচিয়ে নিজের হাত উঁচিয়ে গোল করে ঘুরে। অরূপ রাগ দমন করতে পারল না। এই অরিট্রানের সাহস তো খুব বেশ। একটা গ্লাস ছুঁড়ে ভেঙে দিল সে। উঁচু শব্দের কারণে তা কারো কানে এলো না। অরূপের থাকার কথা ছিল অরিট্রানের জায়গায়, সেই জায়গা অরিট্রান খান নিয়ে নেবে, এটা সে মানতে পারছে না। অরূপ ওয়াসেনাত আর অরিট্রানকে ঘুরে ঘুরে দেখছে। তাদের মাঝে কথা বলা, হাসি, চোখের অনুভূতি সব ধরতে চাচ্ছে। ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তবুও রিমি লুকিয়ে ছবি তুলে নিল। ওয়াসেনাত মেয়ে যাওয়া গলায় প্রশ্ন করলো, অরূপ ভাইকে আপনি এত অপছন্দ করেন কেন বলেন তো? অরিট্রান চোখ মুখ কঠিন করে বলল, ওর চোখ আমার পছন্দ না। কেন? ওয়াসেনাতের দ্রুত প্রশ্ন। ওর চোখে আমি তোমার জন্য ভালোবাসা দেখি, যে আমি দেখতে চাই না। অরিট্রান আরও নাচল না। গান শেষ হওয়ার আগে সে নিচে নেমে আসে। ওয়াসেনাত অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই তালিও বাজিয়েছে। সেদিকে ওয়াসেনাতের দৃষ্টি নেই। সে অরিট্রানের রাগে লাল হওয়া মুখ দেখে বিস্মিত। তাকে অনেকেই পছন্দ করে, অরিট্রানও জানে, কিন্তু সবাইকে ছাড়িয়ে অরূপকেই কেন অরিট্রানের এত অপছন্দ। তৌফিকের পাশ ঘেঁষে যাওয়ার সময় অরিট্রান বলল, একবারই ছুঁয়েছে, তাও আপনার মেয়ে। আমি কিন্তু না ছুঁয়ে নেচেছি। তৌফিক পাশ ফিরে তাকায়, তারপর বলে, আমার মেয়ে আপনার টাইপের না, ওর থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। মেয়ের ব্যাপারে আমি কিন্তু আপনার পাওয়ারকেও ভয় পাই না। অরিট্রান মুচকি হাসল, মজার ভঙ্গিতে বলল, এটার জন্যই আপনাকে এবং আপনার মেয়েকে অরিত্রাণ খানের খুব পছন্দ। আই রিয়েলি লাইক ইউর অনেস্টি। অরিট্রান ঠোঁটে বাঁকা হাসি বুলিয়ে সামনে এগিয়ে যায়। তৌফিক রিমির কাছে এসে বলল, আমাকে খুবই গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, একদম সময় নেই। তা না হলে ওয়াসেনাথকে বাসায় দিয়ে আসতাম। তুমি যাওয়ার সময় ওকে নিয়ে যাবে। রিমি বিনয়ের সাথে বলল। অবশ্যই আঙ্কেল। অরিট্রান বলতে চেয়েও থেমে পড়ল। আপনি চিন্তা করবেন না, একসাথেই যাব। তৌফিক ওয়াসেনাতকে কড়া গলায় বলল, অরিত্রাণ ডেঞ্জারাস, তুমি রিমির কাছেই থাকবে, ওর সাথেই যাবে, ঠিক আছে? ওয়াসেনাত মাথা নাচালো, যার অর্থ ঠিক আছে। তৌফিক বেরিয়ে যেতেই রিমি দম ছিঁড়ে বলল, ভাই পরের কাহিনী কি হবে জানিস? রিমির কথা শুনে জুসের গ্লাসে চুমুক দিয়ে কপাল কুচকে প্রশ্ন করলো ওয়াসেনাত। কিসের কাহিনী? রিমি চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, আঙ্কেল তো অরিত্রান জানি জিজুরে একটু পছন্দ করে না। তোদের মেনে নেবে দোস্ত? ওয়াসেনাত আতকে উঠল, খক খক করে কেসে উঠে সে। রিমি মাথায় হাত বুলিয়ে দেয়, হাত বোলাতে বোলাতে বলে, এমনটা হলে তুই চিন্তা করিস না, আমি আছি না, তোদের পালাতে সাহায্য করব। আরে অরিত্রান কি বেকার প্রেমিক নাকি? হ্যাঁ, কোথায় রাখবে কি খাবে চিন্তা করতে করতে তো বিয়ে হয়ে যাবে। উনি তো তোকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাবে। ব্যাপারটা কত মজার ইয়ার। রিমি হি হি করে হেসে উঠল। ওয়াসেনাতের মুখে বিষণ্ণ ছাপ। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ফেলে কঠিন কণ্ঠে সে বলল, বাবা আর ওনার মাঝে বেছে নেওয়ার প্রশ্নই আসে না, আর যদিও আসে আমি বাবাকেই বেছে নিব। অরিট্রান পাশে ছিল, হাতে তার কাচের গ্লাস ছিল, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সে। ওয়াসেনাতের কথায় তার দিকে তাকালো। ওয়াসেনাতও তাকালো, দুজনের চোখাচোখি হলো। কাটা হাতে কাচের গ্লাস চেপে ধরে অরিট্রান। প্রচন্ড শক্তি ব্যয় করে চেপে ধরায় ঠাস করে গ্লাস ফেটে যায়। ওয়াসেনাত অরিট্রানের চোখের দিকে তাকিয়ে আছে। সবুজ চোখ লাখ হলে মারাত্মক লাগে। রিমি আর্তনাদ করে ওয়াসেনাতের হাত চেপে ধরে। ওয়াসেনাত চমকে অরিট্রানের দিকে তাকায়। চোখ থেকে চোখ সরিয়ে অরিট্রানের কাটা হাত দেখে আটকে ওঠে। অরিট্রান আর বসে থাকলো না, ভাঙা গ্লাস ছুঁড়ে উঠে দাঁড়ালো। ওয়াসেনাত এগিয়ে গেল, পেছনে পেছনে যেতে চাইল। তার আগেই মাদুলি ওয়াসেনাতের সামনে এসে দাঁড়ালো। ওয়াসেনাত পাশ কেটে যেতে চাইলে সেও সেই জায়গায় পথ আগলে দাঁড়ায়। ওয়াসেনাত একপাশ হয়ে বলল, আপনি আগে যেতে পারেন। মাদুলি আঙ্গুলে চুল পেঁচাতে পেঁচাতে বলল, আমি তো যেতে চাই না। ওয়াসেনাত তাড়া দেখিয়ে বলল, তাহলে আপু একটু সরেন, আমি যাব। মাদুলি ওয়াসেনাতের পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠেস দিয়ে বলল। অরিত্রান খানের পেছনে পেছনে? ওয়াসেনাতের একদম মাদুলির কথাগুলো ভালো লাগছে না, তবুও হেসে বলল, আমি সাথে সাথে চলতে পছন্দ করি, পেছনে পেছনে না।
মাদুলি কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, তোমার কি মনে হয় অরিত্রান খানের মতো লোক তোমাকে পছন্দ করে? আর ইউ ক্রেজি? বলেই সে হাসতে শুরু করলো। অসনাথ হতবাক হয়ে সে হাসি দেখল, তারপর বলল, আমি কারো পছন্দের পাত্রী হতে চাই না। পছন্দ তো মানুষ জামা কাপড় কেউ করে, কিন্তু পুরনো হয়ে গেলে ফেলে দেয়। মানুষ পছন্দের জিনিস না, হয় সম্মানের, নয় আদরের কিংবা ভালোবাসার প্রাণী। মাদুলি আবার পরখ করে অসনাথকে মনে মনে বিড়বিড় করে, বেহেনজি টাইফের দেখতে হলেও বেহেনজি না, কথাই তো আগুন। মাদুলি দমার মেয়ে না, হালকা হেসে বলল, আমার বাবার কত টাকা আছে জানো? তোমার বাবার মতো হাজারখানেক জার্নালিস্ট তিনি কিনতে পারে তুড়ি বাজিয়ে। আর রূপ তোমার চাইতেও আমারই বেশি। শুধু এই চোখটা পড়েছে তোমার ভাগ্যে, লেন্স লাগালে সেটাও পাওয়া যাবে। দেখো দেখো আমি কত স্টাইলিস্ট। মাদুলি হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠে। অসনাথ ভড়কে যায়, পেছনে সরে তাকায়, ঢোক গেলে চারপাশে তাকায়। মাদুলি এবার হুট করেই কান্না শুরু করে, টিস্যু দিয়ে চোখের কালি মুছতে মুছতে বলে, আমি তোমার চাইতে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর, অনেক অনেক সুন্দর, স্টাইলিশ, ফিট। আমার ফিগার দেখলে সব ছেলের মাথা নষ্ট হয়ে যায়, এমনকি আমার কাজিন ইহান চৌধুরীও। ওকে বলে জানো, আমাকে যদি বোনের চোখে না দেখতো তাহলে নাকি আমার সাথে প্রেম করতো। তবে ও বোকা, বুঝলা? পৃথিবীর সবাই যদি বোন হয় তাহলে বউ কে হবে? যদিও আমি নিজে ওর বোন হতে চাই, আমি তো অরিত্রাণের, তাই না? অসনাথের মনে হচ্ছে মাদুলি পাগল হয়ে গেছে, কেমন পাগলের মতো বিহেভ করছে। অসনাথকে ঘামাচ্ছে, হাতের উল্টা পিঠ দিয়ে নিজের ঘাম মুছে নেয় সে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খুঁজছে। মাদুলি হোক করে হেসে ওঠে, আবার রাগে ফসফস করে বলে, আমি তোমার চাইতেও সব দিক দিয়ে এগিয়ে। টাকা, বাড়ি, গাড়ি, রূপ, কি নেই আমার? সব আছে। তোমার নিজের কি আছে? কিচ্ছু না। তাই অরিত্রাণ আমার, অনলি মাই। গট ইট? অসনাথ পাশ কাটিয়ে এক দৌড়াতে গিয়ে আবার কারোর সাথে ঠাস করে ধাক্কা খায়। অসনাথ সরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে না তাকিয়ে বলল, সরি। সরি কেন? অসনাথ বিরক্তির সুরে বলল। কেন আবার আপনার সাথে ধাক্কা লাগলো তাই? অসনাথ মুখ তুলে তাকায়। ইহান বাঁকা হেসে বুকের বাঁ পাশটায় হাত রেখে বলল, ওহ হুসনে পারি, আমার জান পাখি, তোমার সাথে ধাক্কা লেগেছে মানে তো আমার বুকে আগুন জ্বলেছে। এই আগুনে জ্বলেও আনন্দ আছে। ইহানকে দেখে অসনাথের মাথা বিগড়ে গেলে একের পর এক পাগলের সামনে পড়ছে সে, নিজের প্রতি সে বিরক্ত, রাগে ফুসফুস করে বলল। অসভ্য লোক একটা। ইহান তাতেও হাসলো, একটু ঝুঁকে বলল, তোমার দেওয়ার নাম বুঝি? ওয়াও, আমি বরং নিজেই ইহান নাম পরিবর্তন করে আজ থেকে নিচের নাম অসভ্য রাখবো। কি বলো, ভালো হবে না? আপনি কি পাগল? অসনাথের ঝাঁচালো গলা। ইহান একটু হেলে দুলে বলল, তোমার প্রেম, আসলে তোমার চোখের প্রেমে পাগল আমি। প্রথম দেখেই হয়েছি। আমি বরাবরই নিজের পছন্দের জিনিস নিয়ে পাগল থাকি, তবে এই পাগলামি ভিন্ন মেরে যান। ইহান চোখ মেরে বুক ঘষে। অসনাথ রেগে মেগে ফস করে ওঠে, গলা উঁচু করে বলে, আপনি কত বড় বেয়াদব! আপনি জানেন, প্রথম দেখায় আপনার সম্পর্কে জানা হয়ে গেছে আমার। অসভ্য বললেও কম হবে। সামনে থেকে সরেন। ইহান হাসলো। অসনাথের মুখের উপরে হাত ঘুরিয়ে বলল, আর রাগলে তোমাকে আরো মারাত্মক লাগে। এই তোমার নাকটা কি সুন্দর, লাল আপেলের মতো দেখাই জানো। আর এই গালগুলো। শাট আপ! সরবেন নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দিব? ইহান নিজের দুহাত মেলে বলল। ধাক্কা দাও। অসনাথ চোখ রাঙিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য! অসনাথ ঘুরে যেতে চায়। ইহান হাত টেনে ধরে, রাগে শরীর জ্বলে ওঠে অসনাথের, রাগে লাল চোখে তাকায়। ইহান সাথে সাথে হাত ছেড়ে দেয়, একটু ঝুঁকে বলে, অরিত্রাণের ছোঁয়ায় কি জাদু আছে যা আমার ছোঁয়ায় নেই? না মানে ছুঁয়ে দেখলেও কিছু বলো না, উল্টো লজ্জায় লাল হও। কাহিনী কি বলো তো? দরকার হলে আমিও সেই জাদু গায়ে মাখিয়ে নিব। তোমাকে একটু ছোঁয়ার লোভ তো আমারও হয় নাকি? অসনাথ দুহাতে নিজের জামা উঁচিয়ে হিল পরা পা দিয়ে ইহানের পায়ে পাড়া দেয়। ইহান ব্যথায় চোখ মুখ শক্ত করে। অসনাথ গলা উঁচু করে মাথা উঠিয়ে বলল, ওনার ছোঁয়ায় পবিত্রতার জাদু আছে। সবাই আপনার মতো শরীর ছুঁয়ে দিতে চায় না, কেউ কেউ মন ছুঁয়ে দেখতে চায়। আর আমার জীবনে উনি সেই কেউ। আপনার মতো অসভ্য মানুষ আমি আর একটাও দেখিনি। ছি! অসনাথ সামনে হেঁটে যায়। ইহানাথ চেঁচিয়ে বলল, তোমার দেওয়া প্রথম ব্যথাও আমার কাছে দামি। তোমার মনের গন্ধে আমি ঘুরি, ইদানিং শরীরের চাহিদাই নয়। অসনাথ দুহাতে কান চেপে পেছনে ঘুরে একবার চোখ রাঙিয়ে তাকায়, মুখ কটমট করে আবার পায়ের দিকে দেখায়। ইহান হেসে নিজের পায়ে জুতো ছুঁয়ে বুকে হাত রাখে।
ওয়াসেনাত জামা তুলে দৌড় লাগায়। এদের চক্করে আসল মানুষের কাছেই যেতে পারল না সে। চারটে একদম অরিটানের মুখের উপরে আছে, ব্যান্ডেজের উপর দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। অরিটান এক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। সেই চাঁদেও যেন ওয়াসেনাতকে দেখছে সে। সত্যি কি ভালোবাসা হয়? সত্যিই কাউকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা যায়? সত্যিই কি ভয়ঙ্কর ভালোবাসা হয়? এই প্রশ্নগুলো অরিটানের মাথায় আগে কখনো আসতো না, কিন্তু আজকাল সে সত্যি ভালোবাসায় মাখামাখি হয়েছে। অফিসের কাজের বাহিরে যার আর কিছুতে মন বসতো না, সেই অরিটান এখন অবসর সময় খুঁজে বেড়ায়। সাদা কালো জীবনও তার রঙিন লাগে, সব যেন অদ্ভুত লাগে। নিজের 28 বছরের জীবনকে 18 বছরের কিশোরের মতো লাগছে, যে তার প্রেমিকার জন্য সব করতে পারবে। তার নিজেকে 18 বছরের প্রেমিক মনে হচ্ছে, যে প্রেমিকার বায়না শুনতে ভালোবাসে, তার ইচ্ছাকে সবার আগে প্রাধান্য দিতে চায়, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যথায় ব্যথা অনুভব করে। যাকে জীবনের অংশ নয় জীবন বানিয়ে নিয়েছে, সে 28-এর অরিটান। অরিটান এখনো ভাবতে পারছে না সে কি করে এতটা ভালোবাসতে পারছে, সে কিভাবে এত গভীরে তলিয়ে যাচ্ছে, কিভাবে সে ভালোবাসার মায়াজালে এতটা জড়িয়ে গেল। এখন কি হবে? অরিটানের পিঠে কেউ হাত রাখে। হালকা চমকে তাকায় অরিটান। ওয়াসেনাত হেসে বলল। ভয় পেয়েছেন নাকি? সামনে স্বচ্ছ পানির দিকে তাকিয়ে অরিটান বলল। তুমি যদি মনে করো তবে তাই। ওয়াসেনাত বুঝতে পারছে অরিটানের মন খারাপ, তাই আর হাসলো না। অরিটানের মতো সামনে চোখ রেখে তাকিয়ে থাকে। বাতাস হচ্ছে সেই বাতাসে ওয়াসেনাতের ওড়না উড়ে আসছে অরিটানের চোখে মুখে। অরিটান বাধা দেয় না। একটা আলাদা গন্ধ আছে সেই ওড়নায়। অদ্ভুত একটা অনুভূতি হয় অরিটানের সেই গন্ধে। অরিটান অনুভূতিকে নিজেদের মতো উঠতে প্রশ্রয় দেয়, বুকের শব্দকে নিজেদের মতো বাড়তে দেয়। ওয়াসেনাত অরিটানের দিকে তাকিয়ে নিজের ওড়না টেনে নিতে নিতে বলল। আমার পা ব্যথা করে, অনেক সময় নিয়ে দাঁড়িয়ে আছি তো, বসেন না। অরিটানের সামনে তাকিয়ে বলল। তোমার জামা ভিজে যাবে পুলের পানিতে। ওয়াসেনাত নাকচ করে বলল। যাজ্ঞা, বসেন তো। অসেনাতের কথায় অরিটান হাসল। প্যান্টের খানিকটা উঠিয়ে সে বসলো। দুহাতে অসেনাতের জামা গুছিয়ে নিজের হাঁটুতে নিয়ে বলল। অল্প ভিজবে এখন, বসো। ওয়াসেনাত বসলো। অরিটানের কাটা হাত নিজের কোলে নিয়ে দেখতে লাগলো। অরিটানের দৃষ্টি তীক্ষ্ণ। অসেনাতের গায়ে হাওয়া লাগছে, সেই হাওয়ায় জামা উড়না উঠছে। অসেনাত ব্যান্ডেজ খুলে দেয়। অরিটান সবুজ চোখ মেলে তাকিয়ে থাকে। পুলের পানিতে হাত চুবিয়ে দেয়। অরিটান হালকা ঠোঁট নাড়ায়, জ্বলছে। ওয়াসেনাত দুঃখী দুঃখী মুখ করে বলল। জ্বলছে না? অরিটান হাসলো। ওয়াসেনাত সে হাসিকে পাত্তা নিয়ে দিয়ে বলল। ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি মানুষ না? এত কিভাবে হাত কাটেন? একটু মায়া হয় না হাতের জন্য? মনে হচ্ছে নিজের না, সৎ মায়ের মতো সৎ হাত। অরিটান দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকিয়ে বলল। তুমি ছাড়া অন্য কিছুতে আমার দয়া মায়া কাজ করে না। ওয়াসেনাত বিরক্ত একটা দৃষ্টি ফেলে বলল। আজ 2 পাগল না, শুধু 3 পাগলের সাথে আমার দেখা হয়েছে, তাও পর পর। অরিটান হাসলো, বলল। ইহানের পায়ে যে হিল দিয়ে মেরেছো, আমি 10 কোটি টাকার বিনিময়ে কিনতে চাই। যদিও তুমি আরো বেশি চাইতে পারো, আমি দিতে রাজি, তবু আমি কিনতে চাই। ওয়াসেনাতের ঠোঁট জোড়া নিজেদের গতিতে আলাদা হয়ে গেল। বিড়বিড় করে বলল। আপনি আমার সব খবর কিভাবে পান বলুন তো? সে যাই হোক, আমি কোটি কোটি টাকার বিনিময়েও আমার জুতো দিব না। জানেন কত দিয়ে কিনেছি? পুরা 1500 টাকা দিয়ে। আপনাকে কেন দিব? কত খুঁজে বের করতে হয়েছে এই জুতো। হাহ, টাকা কি গাছে ধরে? অরিটান একটু অবাক হলো, তারপর হাসলো, কিছুই বলল না। ওয়াসেনাত নিজের ওড়না টেনে ছিঁড়ে ফেলে। অরিটান দ্রুত বলল। এই কি করছো? ওনা ছিড়ছো কেন? আমার না নায়িকা হতে ইচ্ছে করছে, বড্ড ইচ্ছে। নায়িকারা যেভাবে নায়কের হাত বেঁধে দেয় শাড়ির আঁচল ছিঁড়ে, আমিও তাই করছি, কিন্তু ভিন্নতা আছে। আমি তো শাড়ি পরি না, তাই ওড়না দিয়ে বেঁধে দিচ্ছি। ওয়াসেনাত হেসে চোখ নাচালো। অরিটান মুগ্ধ চোখে তাকিয়ে আছে। পাশের মাঠে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে কেউ জ্বলছে, খুব জ্বলছে। চোখ উত্তপ্ত তার। ওয়াসেনাত যত্নের সাথে অরিটানের হাত বেঁধে দিচ্ছে, একের পর এক বকবকও করছে। অরিটানের সেদিকে খেয়াল নেই। সে ওয়াসেনাতের হাত নাচানি দেখছে, ঠোঁট নাচানো দেখছে, হাসিতে মুগ্ধ হচ্ছে, গায়ের মাতাল করা গন্ধে পাগল হচ্ছে। ওয়াসেনাত হাত বাঁধা শেষ করে সেই হাতে হাত বুলাতে বুলাতে বলল। আমার ডাক্তার হওয়া উচিত ছিল। অরিটান চোখ বাঁকিয়ে বলল। আমি হাত বেশি কাটি তাই? বলেই লাজুক হাসে ওয়াসেনাত। অরিটান ওয়াসেনাতের হাত চেপে ধরে, আকাশের দিকে একবার তাকিয়ে ওয়াসেনাতের চোখের দিকে তাকায়, শুকনো করে একটা ঢোক গিলে বলল। জীবনে কোনো একটা মুহূর্তে তোমার বাবা আর আমার মাঝে যে কাউকে বেছে নেয়ার হলে তুমি কাকে নেবে? অরিটানের প্রশ্নে কেঁপে ওঠে ওয়াসেনাত। হাত সরিয়ে নেয়, চোখ থেকে চোখ সরিয়ে নেয়। অরিটান কঠিন হয়ে চুল শক্ত করে, হাতটা আবার টেনে নিজের হাতে নেয়। শ্বাস ফেলে বলে। চোখের দিকে তাকাও পড়ে যায়। তোমার এই চোখ লুকিয়ে রাখার জন্য নয়, চোখে চোখ রাখার জন্য। আমি প্রশ্নের উত্তর চাই। ওয়াসেনাত না তাকিয়ে বলল।
এমন প্রশ্ন কেন করছেন? আমি কাউকেই আলাদা চোখে দেখি না। বাবার সম্মানের সাথে ভালোবাসার আপনিও আমার একই জায়গা জুড়ে। সম্পর্কের কারণে ভিন্নতা আছে, তাছাড়া দুজনেই একই। তোমার বাবা আমাকে মোটেও পছন্দ করে না, সেটা আজ প্রমাণিত। আমি জানতে চাই তুমি কাকে বেছে নেবে, বাবাকে নাকি আমাকে? আমি বাবাকে বুঝিয়ে বলবো, বাবা বুঝবেন। আমার প্রশ্ন এটা না, যেটা করেছি জবাব চাই। অরিটনের কঠিন গলা। অচেনা দীর্ঘশ্বাস নেয়, চোখের দিকে তাকিয়ে বলে। আমি বাবাকে বেছে নিব। অরিটন হাত ছেড়ে দেয়, চোখ সরিয়ে নিয়ে চোল শক্ত করে চোখ বুজে নেয়, হাত মুষ্টিবদ্ধ করে। তার বুক কাঁপছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কলিজায় টান পড়ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড বেশি। সামনে পানি থাকায় বাতাসের ভাব বেশি আসছে। সেই বাতাস গাছপালা ছাড়িয়ে পানিতে ভেসে দুজনের শরীর ছুঁয়ে যাচ্ছে। পরিবেশ নীরব নিস্তব্ধ, কেউ কথা বলছে না, আবার দুজনেই বলছে নিজের সাথে। আরো কয়েক মুহূর্ত নীরব থেকে অরিটন গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাকে বেছে না নেওয়ার কারণ কি? অচেনা জবাব দিল না। নীল পানি থই থই করে নাচছে, বাতাসের তীব্রতা বাড়ছে, চাঁদের উপরে মেঘ ভর করছে। অরিটন কঠিন চোখে তাকায় ওয়াসানাতের দিকে। ওয়াসানাতের চোখ সামনের দিকে, সে তাকাচ্ছে না। অরিটনের রাগ হয়, ইচ্ছে করে আবার একবার পানিতে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু একা না, ওয়াসানাতকে নিয়েই ঝাঁপিয়ে পড়বে এবার। ওয়াসানাত অরিটনের মুখের দিকে ঘুরে তাকায়, কিছু সময় নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে অপরাধীর সুরে বলে, আমি বাবাকেই বেছে নিব। এতে আমি অপরাধী হব, তবু আমি বাবাকেই নিব। কেন? আমি তোমাকে তোমার বাবার চাইতে কম ভালোবাসি? ওয়াসানাতের চোখে চোখ রেখে বলল অরিটন। অরিটনের কাটা হাত টেনে ওয়াসানাত নিজের হাতের মুঠোয় নেয়, মুসকে একটা হাসি দিয়ে বলল, 19 বড় নাকি 1? ওয়াসানাতের এমন বেহুদা কথা শুনে অরিটন কপাল কুঁচকে তাকায়, মুখের ভাবভঙ্গি পাল্টে সে বলল, আমি কি তোমার সাথে মজা করছি বলে মনে হয় তোমার? ও মা, তা হবে কেন? আমি কি একবারও এমন কথা বলেছি? ওয়াসানাত মুখ টিপে হাসলো। অরিটন কঠিন চোখে তাকায়, দাঁতে দাঁত চাপে। ওয়াসানাত হাসে। অরিটন রেগে বলল, এসব ভালো লাগছে না আমার। আরে উত্তর বললেই হয়। তুমি কি বোকা? 19 যে বড় সংখ্যা সেটা তুমি জানো না? ওয়াসানাত হাসলো, দুপাশে হাত দিয়ে পা নাচাতে লাগলো। অরিটন উঠে যেতে চায়, ওয়াসানাত হাত টেনে বসিয়ে দেয়, বলে, এত তাড়া কিসের? বসেন না একটু। অরিটন বসলো, চুপ করে বসেছে। ওয়াসানাত সামনে চোখ রেখে বলল, আপনাকে চিনি প্রায় 1 বছরের কাছাকাছি সময় নিয়ে, কিন্তু 19 বছর আমার বাবা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তার বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি। বাবা যদি সত্যি আপনার আর তার মাঝে কাউকে বেছে নিতে বলে, আমি বাবাকেই নিব। আমার মন বলে যে যে একবার জন্ম দেয় তার একবার মারারও অধিকার থাকে, অনৈতিক অধিকার, কিন্তু অধিকার থাকেই। সেই হিসেবে আপনার হাত ধরা মানে আমি নিজে অপরাধী। আপনার হাত ছাড়লেও আমি অপরাধী। কি করব বলেন? 19 বছরের ভালোবাসার কাছে আমি ঋণী। পৃথিবীতে বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমরা তাদের কিছুই দিতে পারি না। এই যে আমার শরীর, রক্ত সবই বাবার পরিশ্রমে তৈরি। বাবা শুধু টাকাই রোজগার করে না, আরো অনেক কিছুই করে। বাবা মার ভালোবাসা কি তা আমার চাইতে আপনি ভালো বুঝবেন, কারণ আপনি হারিয়েছেন। হারানো জিনিস যে কত মূল্যবান হয় তা হারিয়ে বোঝা যায়। আমি মাকে হারিয়েছি, বাবাকে হারাতে চাই না, তাই বাবাকে ছাড়তে পারবো না। বাবার ভালোবাসা আমার কাছে খুবই মূল্যবান। অরিটন ঘাড় কাত করে বলল। আর আমার ভালোবাসা? ওয়াসানাত তার একটু ঘেঁষে অরিটনের কাঁধে মাথা রাখে। অরিটন চমকে ওঠে, কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে পড়ে সে। ওয়াসানাতের চোখে পানি, সেই পানি অরিটনের লাল শার্টে পড়ে, কালো আকার ধারণ করেছে। ওয়াসানাত নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরে অরিটনের বাহু কম্পিত গলায় বলে, আপনি আমার কাছে আমার মায়ের মতো। জানেন, মাকে আমি কখনো বলিনি মাকে আমি কতটা ভালোবাসতাম, কতটা কাছে পেতে চাইতাম। মা যখন অফিসের কাছে বাইরে যেত অনেক দিনের জন্য, মা আমাকে জড়িয়ে কান্না করতো, আমি হেসে তাকে বিদায় দিতাম, কখনো তার সামনে কাঁদিনি। এটা নিয়ে মা ভারী আফসোস করতো, বাবাকে লুকিয়ে লুকিয়ে বলতো আমার মেয়ে আমাকে একটু ভালোবাসে না, একটুও না। তখন আমি মিটমিটিয়ে হাসতাম। মাকে ভালোবাসি বলাই হয়ে উঠল না। তার আগেই তিনি আকাশের তারা হয়ে গেছে, কিন্তু মায়ের নিথর দেহকে আমি বলেছিলাম আই লাভ ইউ মা, তুমি পৃথিবীর বেস্ট মা। মা কি শুনেছে? আচ্ছা, মারা গেলে মানুষ মানুষের কথা শোনে? যদি শোনে, যদি দেখে, মা জানবে আমি তাকে কতটা ভালোবাসতাম, বাবার থেকেও একটু বেশি। ওয়াসানাত কান্না মাখা চোখে হাসে। অরিটন সেই হাসির শব্দ শুনতে পায়, কিন্তু চেহারা দেখতে পাচ্ছে না। ওয়াসানাত থেমে বলল, আমিও চাই আপনি আমাকে আপনার মা বাবার মতো ভালোবাসেন। অরিটন অবাক হয়ে বলল,
আমি আমার বাবা মাকে কতটুকু ভালোবাসি তুমি কিভাবে জানলে? অসেনাত হাসলো, বলল, সেটা বলা যাবে না, তবে আমি চাই আপনি ঠিক একইভাবে আমাকে ভালোবাসেন। ভালোবাসি বলে নয়, বুকে ধারণ করেন। যদি সত্যি এমন কোনো সময় আসে আমার দুজনে দুই প্রান্তে থাকি, তবুও যাতে আপনি তাদের মতো করেই আমাকে অনুভব করেন। আমি এই ভালোবাসা চাই। কিছু সময় অরিট্রান চুপ থেকে বলল, ভালোবাসো মানে ভয়। রাশি রাশি ভয় যেন হু হু করে বুকের বাঁ পাশের পাঁজরে এসে আটকা পড়ছে। মনে হচ্ছে কোথাও যেন নিজেকে খুঁজে পাই না। সব জায়গায় তোমার প্রতিচ্ছবি ভাসে। মনে হয় তুমি হিনা সব ব্যর্থ। হ্যাঁ, আমি ভয় পাই, বড্ড ভয় পাই। ভয় পেয়ে চাতক পাখির মতো আনছান আনছান করে মন। ভালোবাসা আমাকে কবি সাহিত্যিক গড়ে না তুললো, আমি ভয়ের কবিতা নিজের মনে আঁকি। বিড়বিড় করে শুধু তোমাকে হারানোর ভয় পাই। মন আওড়াতে থাকে তোমার হৃদয়ে একটু জায়গা পাওয়ার লোভে। আমি লোভী হয়ে ঘুরে বেড়াই। কি থেকে যেন কি হয়ে গেল। পাথরের বুকে তুমি ফুল হয়ে এলে। কেন এলে? ভয় জাগানোর জন্য? অসেনাত কিছুই বলল না। হাতে মুখ ঘষে নিয়ে আবার মাথা রাখলো। অরিট্রান অসেনাতের কোমর পেঁচিয়ে বলল, আমার সাথে একবার এক লোকের দেখা হয়েছিল, নাম আজমান। অসম্ভব সাহসী, বুঝলে। প্রথমে তো আমি নিজেই খানিকটা ভরকে গেলাম। শতহোক অরিত্রান খানের একটা নাম ডাক আছে। সেই লোক তো আমার নাম ডাক সব ডুবিয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়ে পড়ল। মাথায় রিভলভার ধরেও লাভ হলো না। সে তো পুরাই শটাং হয়ে দাঁড়িয়েছিল। না পারতে আমি শুট করেই দিয়েছিলাম। তখনই একটা বাচ্চা এসে হাজির। হাতে তার আম, ডুলে ডুলে হাঁটছিল। ঠিক তখনই আজমান শেখের অবস্থা দেখার মতো ছিল। ভয় চুপসে গেছে একদম। তারপর পরই তার বউ এসে হাজির। শেষ, তার তো প্রাণ উড়ে যায় যায় অবস্থা। এত ভয় দেখে আমি আবার ভড়কে গেলাম। কিন্তু সেই ভয়টা আমি আজ নিজে ফিল করতে পারছি। ভয়ঙ্কর অনুভূতি পরিজা, একদম ভয়ঙ্কর। নিজের জীবন যাওয়ার চাইতেও মারাত্মক এই অনুভূতি। অসেনাত মাথা তুলে বলল, এত ভয় পাচ্ছেন কেন বলেন তো? আমার বাবা খুবই ভালো মানুষ। হ্যাঁ, আপনাকে তিনি পছন্দ করেন না, কিন্তু আমাকে খুবই ভালোবাসে। অরিট্রান অসেনাতের চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার হিটলার বাবার চোখ দেখে আমি অবাক হই। এত বয়স হয়েছে তবুও তেজ কমেনি। ভয়ঙ্কর মানুষ তিনি। সমস্যা কিন্তু সেটা না, তোমার বাবা, এই কথাটাই সমস্যা। যাই হোক, রাজি না থাকলে তুলে নিয়ে আসবো। এমনিও আমি ভিলেন, কাজটা আমার সাথে মানানসই। অসেনাত অরিট্রানের বাহুতে হাতের নখ দিয়ে খামচি দেয়, চোখ রাঙিয়ে তাকায়, বলে, বাবাকে নিয়ে ন উল্টাপাল্টা কথা যদি বলেন এভাবেই খামচি দিব। অরিট্রান চোখ উঁচিয়ে বলল, তোমার কি মনে হয় এই হালকা খামচিতে আমার কিছু হবে? মোটেও না, বুঝলা। পুচকি একটা মেয়ে আসছে আমারে খামচি দিতে। অসেনাত চোখ মুখ লাল করে অরিট্রানের আরো কাছে চলে আসে। আচমকা দাঁত বসিয়ে দেয় অরিট্রানের বাহুতে। অরিট্রান চমকের উপরে চমকিত হয়ে পাশ ফিরে তাকায়। অসেনাত কামড়ে ধরে রাখে। অরিট্রান প্রথমে অবাক হলেও পরে আর অবাক হলো না। চোখ ঘুরিয়ে সামনে তাকায় সে। অসেনাত পরপর 3টা কামড় বসিয়ে অবাক হয়ে মুখ তুলে তাকায়। অরিট্রানের কোনো রিয়াকশন নেই। সে স্বাভাবিক, খুবই সহজ হয়ে সে বসে আছে। অসেনাত বিরক্ত হয়ে হাত ছেড়ে দেয়, মিয়ে যাওয়া গলায় বলে, আপনি কি একটু ব্যথা পাচ্ছেন না? অরিট্রান চোখ ছোট করে ওয়াসেনাতের দিকে তাকায়, হাত দিয়ে নাক টেনে বলল, আমি সকাল বিকাল জিম করি, এই কামড়ে কিচ্ছু হবে না। তবে তুমি যে আমাকে এতগুলো কামড় দিয়েছো, এটা আমারও কামড়াতে ইচ্ছে করছে। ওয়াসেনাত ভুরু কুচকে বলল। আপনি কাকে কামড়াবেন? অরিট্রান একটু কাছে ঘেসে ওয়াসেনাত সরে বসে। অরিট্রান আর একটু কাছ ঘেসে বসে। ওয়াসেনাত আরো পিছিয়ে যায়। অরিট্রান দুহাতে ওয়াসেনাতের মাথা টেনে কপালের মাঝ বরাবর চুমু বসিয়ে দেয়। লাফিয়ে উঠে দাঁড়ায়, সাথে সাথে হাসতে হাসতে বলে, আজকের জন্য খামচি কান্না কামড়ানো এনাফ। চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। ওয়াসেনাত বনে বসে আছে। অরিট্রানের ফোন বেজে ওঠে। রিসিভ করে কানে দেয় সে। উত্তেজিত হয়ে বলে, স্টিভেন, হ্যাভ ইউ ডান দ্য জব ইউ ওয়ার গিভেন? ওপাশ থেকে কি কথা হয়েছে তা ওয়াসেনাতের কানে এলো না। অরিট্রানের মুখ চকচক করে উঠছে। সে বেশ শব্দ করেই বলল, Today's party is successful. I'm telling you today what I never told anyone. Thank you, Stephen. You don't know what you have done for me, especially for my life. অরিট্রান ওয়াসেনাতের দিকে তাকিয়ে একটা অনুভূতি মিশানো হাসি দেয়। ওয়াসেনাতও হাসে, কিন্তু কেন সে নিজেও জানে না। স্টিফেন হেসে অরিট্রানকে বলল, It's a matter of luck for me to be able to do something for you. Will, what should I do now?
What will Ihan and Iman do? অরিটন বিরক্ত হলো। তার পরের কাহিনী সে কাউকে জানতে দেয় না, তাই কঠিন গলায় বলল, You don't need to know that. You will get the money. Go back to your own country. You have no more work here. I hope you understand. স্টেফেন হাসলো, বিদায় সুরে বলল, I understand too much. Anyway, I am leaving tomorrow. Goodbye. অরিটন আর কিছু বলল না। ফোন পকেটে নিয়ে অসেনাতের দিকে তাকিয়ে পড়ল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কালকে দেয়া হবে। এখন আমি আসি, আবার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি যাচ্ছি। তুমি রিমির সাথে চলে যাবে, ওকে? অসেনাত মাথা দুদিকে দোলালে, যার অর্থ হ্যাঁ। রাতের কালো আকাশের নিচে হলুদ সবুজ বাতি জ্বলছে। বাতির পাশ ঘেঁষে হেসে চলেছে অসেনাত। এক হাতে তার হালকা গোলাপি হিল, আর এক হাতে তার নিজের লম্বা গাউন উঁচিয়ে হাঁটছে সে। মুখে বিড়বিড় করে বকাঝকা করছে নিজের ভাগ্যকে। আজকে কপালটা এত খারাপ হবে সে জানতো না। বিরক্তিতে তার মুখ যতটা না কুঁচকে আছে, কষ্টে তার পায়ের চেয়েও বেশি ব্যথা হচ্ছে। অরিটন যাওয়ার পরে সে ভেতরে ঢুকে দেখলো রিমিরা সবাই চলে গেছে। তাদেরও দোষ নেই। ভেবেছে অসেনাত হয়তো অরিটনের সাথে যাবে, কিন্তু অসেনাত যে এখানেই রয়ে গেছে কিভাবে জানবে? অসেনাত গেট থেকে একটা সিএনজি নিয়ে চলে আসতে চেয়েছে, কিন্তু অরিটনের কড়া নিষেধ, তাকে একা যেতে দেয় না সে। ব্যাস, বাড়ি থেকে গাড়ি নিতে হয়েছে। সেই গাড়ি কিছুটা এসে থেমে গেল। অসেনাত আর কি করবে? সিএনজি খুঁজতে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছে। হিল পরে পিচঢালা রাস্তায় ঘোরা মোটেও সহজ না, তাই হিল হাতে নিয়েছে সে। তার উপরে এই জামা। অসেনাত বেশ ঝামেলায় আছে। এভাবে সে এত রাতে রাস্তায় আগে কখনো ঘুরে বেড়ায়নি। রাস্তা একদম শান্ত, ভয় ভয় লাগছে তার। ঠিক সেই সময় অসেনাতের ভয়ে হাজার গুণ বাড়িয়ে দেয় রাস্তার কোনায় বসে বসে মদে বুঁদ হওয়া কিছু ছেলে। অসেনাতের বুক ভয়ে ধকধক করে শব্দ করছে। দুহাত বুকে চেপে অসেনাত কিছুটা পাশ কাটিয়ে যেতে চায়। ছেলেগুলোর চোখ তখনও অসেনাতের উপর পড়েনি। অসেনাত পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা ছেলে তাকে দেখে ফেলে, চেঁচিয়ে বলে, আরে লালপরি যে, কই যাও লাল সুন্দরী? অসেনাত জবাব দেয় না। পা দ্রুত চালানো শুরু করে। ছেলেগুলো একে একে বসা থেকে উঠে দাঁড়ায়। অসেনাত ভয়ে ভয়ে চোখ বুজে দ্রুত হাঁটে। ছেলেগুলো দ্রুত হাঁটে। অসেনাত মনে মনে দোয়া করে, আল্লাহ এই জায়গাটায় বাঁচিয়ে দাও। আই প্রমিস একা একা কাবিলতি দেখিয়ে রাস্তায় আসবো না, প্লিজ আজ বাঁচিয়ে দাও। অসেনাত জামা আরো উঠিয়ে নেয়। ছেলেগুলো দ্রুত এসে পাশে পাশে হাঁটে। অসেনাত না তাকিয়ে দ্রুত হাঁটতে চায়। একটা ছেলে এগিয়ে এসে পা তাকলে দাঁড়ায়। অসেনাত ভয়ে আড়ষ্ট মুখে তাকায়। ছেলেটা নিজের ঠোঁটে হাত বুলাতে বুলাতে অসেনাতের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। অসেনাত নিজের জামা ছেড়ে দাঁড়ায়। জামা উঁচিয়ে রাখার জন্য তার পায়ের অনেক অংশ দেখা যাচ্ছে। শুষ্ক ঠোঁটে অসেনাত বিড়বিড় করে আল্লাহকে ডাকছে। ছেলেটা বৃষ্টিক করে হেসে বলল, ভাই রে ভাই, মায়া তো না, একখান খাসা জিনিস। তার সাথে তাল মিলিয়ে হাসছে বাকি ছেলেরা। অসেনাতের কান্না কান্না অবস্থা। সে ভুলেই গেছে তাকে ওখান থেকে পালাতে হবে। ভয়ে হাত পা কাঁপছে তার। থরথর করে সে কাঁপুনি বাড়ছে। আর একটা ছেলে এগিয়ে এসে বলল, এরা তো আমারই আগে লাগবো। ও সুন্দরী, তোমার নাম কি? অসেনাত কিছু বলল না। ভয়ে সে ফুফিয়ে কেঁদে উঠল। ছেলেগুলো একে অপরের দিকে চাওয়াচাই করে বলল, কান্দো কা মায়া? আমরা কি তোমার কিছু কইছি নাকি হাত লাগাইছি? এমন ভ্যান ভ্যান করে কান্দো কে? অসেনাত আরো জোরে কেঁদে উঠল। ফুফিয়ে বলল, আমাকে যেতে দিচ্ছেন না কেন? রাস্তা ছাড়েন। সবাই আবার হাসতে লাগলো। একজন বলল, মায়া মানুষ রাস্তায় রাস্তায় ঘুরবা, আবার আমগো কইবা ছাইড়া দিতে, হেডা তো হইব না। রাস্তায় আইসো কে? এবার আমগো লগে চলো সুন্দরী। অসেনাত ভীতু গলায় বলল, আমি আপনাদের সাথে কেন যাব? আমি বাসায় যাব। পরে যাইও, আগে আমগো লগে চলো চলো। একটা ছেলে অসেনাতের দিকে এগিয়ে আসতেই অসেনাত হিল গালে বসিয়ে দেয়। ছেলেটা চেঁচিয়ে উঠে পাশে সরে যায়। অসেনাত আবার জামা উছিয়ে দেয় একদর। পেছনে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছে। সামনে একটা বাইক এসে সাই করে তার সামনে থামে। আর একটুর জন্য অসেনাতের গায়ে উঠে যেত বাইক। ঠিক সময়ে থামানো হয়েছে, তবু অসেনাত থপ করে নিচে বসে পড়ে। পায়ে ব্যথা পায় সে। অসেনাত শব্দ করে হাত পা ছুঁড়ে কেঁদে ওঠে। অরিটন দ্রুত বাইক পাশে ফেলে ছুটে আসে। অসেনাত কেঁদে কেঁদে বলছে, আজকের দিনটাই খারাপ গেল। কেন যে আজ বাসার বাইরে আসতে গেলাম? আমার পা। অরিটন উত্তেজিত হয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছো দেখি তো? অসেনাতের কানে অরিটনের গলার শব্দ আসতে কান্না বন্ধ করে সে উপরের দিকে মুখ তুলে তাকায়। অরিটনের গায়ে কালো জ্যাকেট, হাতে বাইক হ্যান্ড গ্লাভস, এক হাতে কালো হেলমেট। বাইক রাইডার লাগছে তাকে দেখতে। অসেনাতের সামনে এক হাঁটু ভাঁজ করে বসে আছে সে, চোখে মুখে আতক। ছেলেগুলো হাঁপাতে হাঁপাতে এসে অরিটনের পাশ ঘেঁষে দাঁড়ায়। অসেনাত আশেপাশে না তাকিয়ে অরিটনের গলা দু হাতে জড়িয়ে ধরে।
ফুফিয়ে কেঁদে ওঠে সে। অরিট্রান এক হাতে জড়িয়ে নেয় ওয়াসেনাথকে, হাত বুলিয়ে বলে, তুমি এখানে কি করছো, তাও এত রাতে? ড্রাইভার তো ওইদিকে, তুমি এখানে কি করছো? ওয়াসেনাথ কেঁদেই চলেছে। ছেলেগুলোর থেকে একজন বলল, ও ভাই, এইটা আমগো জিনিস, তুই কই থেকে নামলি? সে যাই হোক, ছেড়ে দে তো, এইসব ঝামেলায় না পড়াই ভালো তোর জন্য, যা তো। কথাটা বলে ওয়াসেনাথের দিকে হাত বাড়িয়ে দেয়। অরিট্রান হাত মুচড়ে ধরে কঠিন চোখে তাকায় ছেলেগুলোর দিকে। আলো তেমন নেই এদিকে। ছেলেটার হাত পেছিয়ে নিতে সে চিৎকার করে ওঠে। পাশ থেকে একটা ছেলে ফোন বের করে অরিট্রানের মুখের দিকে লাইট দেয়। অরিট্রানের রক্তলাল সবুজ চোখ দেখেই চেঁচিয়ে বলে, আরে এ তো আরিত্রান খান। সরি বস, আমরা ভুল জায়গায় হাত দিছি, সরি বস। অরিট্রান ওয়াসেনাথকে আর এক পাশে নিয়ে আবার হাত মুচড়ে নেয়। ছেলেটা চেঁচিয়ে ওঠে, কুইয়ে উঠে বলে, সরি বস, মাপ চাই, মাপ করেন। অরিট্রান হাত পিছনের দিকে নিয়ে বলল, তোর জিনিস না? ছেলেটা ছুটতে যাচ্ছে। অরিট্রান এমনভাবে ধরে আছে হাত ছিঁড়ে যাবে যাবে। বাকি সবাই দৌড়ে পালালো। অসেনা তেমন বাঁকা হাত দেখে অরিট্রানের জ্যাকেট খামছে ধরে। অরিট্রান ছুড়ে দিয়ে বলল, তোদের পরে দেখছি। ছেলেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেয় একদম। অরিট্রান অসেনাথের পা নিজের হাতে নেয়। অসেনাথ চেঁচিয়ে বলল, আমার ব্যথা লাগে। অরিট্রান চোখ রাঙিয়ে বলল, তুমি রাস্তায় একা একা কি করছো পরিজা? অসেনাথ আমতা করে বলল, ও মানে কি আর করব, হাঁটছিলাম। শারাপ, একটু দেরি হলে কি হতো তুমি জানো? রাস্তায় এত রাতে ঘোরা কি উচিত? আর গাড়ি নিয়ে এসেছো না তুমি, তাহলে রাস্তায় কেন হাঁটছো? ওয়াই, আনসার মি। আমার কি দোষ? গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আর একটা তো আনিয়ে নেওয়া যায় নাকি? ড্রাইভারকে রাস্তা না দেখালে আমি কি আদৌ তোমাকে খুঁজতে আসতাম? তখন কি হতো? অরিট্রান ওয়াসেনাথের পা দুপাশে মুচড়ে দেয়। ওয়াসেনাথ আর্তনাদ করে ওঠে, চেঁচিয়ে বলে, এত জোরে দেন কেন? ব্যথা লাগে তো। অরিট্রান রাগী চোখে তাকিয়ে আছে। ওয়াসেনাথ হেসে বলল, আমি জানতাম আমাকে কেউ না কেউ হেল্প করতে আসবেই। অরিট্রান বাইক উঠাতে উঠাতে বলল, তুমি কি ভবিষ্যৎ জানো? ওয়াসেনাথের জামাই হাত মুছে নেয়, জুতো খুঁজে নিয়ে বলল, আরে না, আমার আল্লাহর ওপর অনেক বিশ্বাস ছিল। মন থেকে ডাকলে তিনি সব শোনে, আর আমি একদম মন থেকে ডেকেছি, তাই তো আপনাকে পাঠিয়েছে। অরিট্রান চোখ মুখ কঠিন করে রেখেছে। এই শয়তানগুলো থেকে হিসাব নিতে হবে আজই নিবেশে। ওয়াসেনাথ ভীতু হয়ে বলল, আমি যাব কিভাবে? অরিট্রান বাইকের দিকে একবার তাকিয়ে বলল, কিভাবে যাবে মানে? আপনি তো বাইক দিয়ে চলে যাবেন, আর আমি? অরিট্রান হাসলো। ওয়াসেনাথ উল্টানো ঠোঁট দেখে এই মাঝ রাস্তায় তার মাথায় নিষিদ্ধ চিন্তা আসছে। অরিট্রান মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বাইকে উঠে বসো। ওয়াসেনাথ চোখ বড় করে বলল, না না না, আমার ভয় করে। আমি আছি তো, কিসের ভয়? আমি থাকতেও ভয় লাগছে তোমার? আমি আছি শব্দে ওয়াসেনাথ নিজের নিরাপত্তা খুঁজে পাচ্ছে। খুব নিরাপদ লাগছে নিজেকে। অরিট্রানের বাহুতে হাত রেখে ওয়াসেনাথ উঠে বসে। তার কম্পিত হাত নিজের বাহুতে চেপে নেয় অরিট্রান। কম্পন গতি দেখে নিজে নিজে হাসে সে। বাইক চলছে ধীর গতিতে। এত অল্প গতিতে অরিট্রান আর জীবনে কখনো বাইক চালাচ্ছে কিনা তার জানা নেই। ওয়াসেনাথের কড়া নিষেধ, জোরে চালানো যাবে না, আস্তে চালাতে হবে। অরিট্রান সেই হুকুম পালন করছে। ওয়াসেনাথ অরিট্রানের পেট জড়িয়ে পিঠে মাথা ঠেকিয়ে আছে। বাতাস হচ্ছে আস্তে, তবু ওয়াসেনাথের মনে হচ্ছে তার গা জোড়ানো বাতাস হচ্ছে। চারদিক নিস্তব্ধ হয়ে আছে। বাতাসে একটা স্নিগ্ধ গন্ধ ভাসছে। চারটা লুকিয়ে লুকিয়ে উকি দিচ্ছে। ঝিরিঝিরি বাতাসে ওয়াসেনাথের হেজাবের খোলা অংশ উঠছে। অরিট্রানের গায়ে কালো পাতলা টি শার্ট। ওয়াসেনাথের কোমর পেঁচিয়ে আছে তার কালো জ্যাকেট। খুলে রেখেছে অরিট্রান। ওয়াসেনাথ যে তার গায়ের সাথে এত সহজে লেপটে যাবে এটা ভাবেনি সে। দারুণ একটা হৃদয় কাঁপানো অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে বাতাসের সাথে মিশে শরীরে একটা উষ্ণ ভাব প্রবেশ করছে। উত্তপ্ত একটা হাওয়া পিঠে আছড়ে পড়ছে। পিনপিনে নীরব পরিবেশকে ঝাঁপিয়ে দুজনেই নিজেদের উষ্ণ নিঃশ্বাসের টের পাচ্ছে। উপভোগ করছে উত্তাপ। ওয়াসেনাথের ভারী নিঃশ্বাসের ভাব পেয়ে অরিট্রান চমকালো। নীরবতা ভেঙে মৃদু কণ্ঠে ডাকলো, পরিজয়। ওয়াসেনাথের তেমন শব্দ নেই, সাড়াও নেই। অরিট্রান বাইক থামাতেই ওয়াসেনাথ ঝুলে পড়তে থাকে। অরিট্রান হাত পেছনে নিয়ে আঁকড়ে ধরে। সে স্থবিত। ওয়াসেনাথ ঘুমিয়ে পড়িয়েছে। অরিট্রান শিহরিত, বিমোহিত, চমকিত, অবাকিত। সে ভাবতে পারছে না এই অদ্ভুত একটা সময় ওয়াসেনাথ ঘুমিয়ে পড়ল কিভাবে। ওয়াসেনাথকে কয়েকবার মৃদু গলায় ডেকে অরিট্রান আরো অবাক। এখনো উঠছে না। একটু ঝাঁকিয়ে দিতে ওয়াসেনাথ হকচকে উঠে বলল, কি হয়েছে? ওয়াসেনাথের ঘুম ঘুম কণ্ঠ শুনে অরিট্রানের মায়া হলো। বাইক নিয়ে কেন বের হয়েছে সেটাতেও রাগ হলো। গাড়ি হলে তো সে কখনোই ওয়াসেনাথকে উঠাতো না। বাইক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তো সে ডেকেছে। ওয়াসেনাথ চোখ কসলায়। অরিট্রান সেই দৃশ্য দেখে হাসল। ওয়াসেনাথ একটু অবাক হয়ে বলল, হাসছেন কেন? ভুলে গেছি। হাসি রেখেই বলল অরিট্রান,
কি ভুলে গেছেন? অরিট্রান হাসলো। ওয়াসেনাথ চোখ ছোট ছোট করে তাকালো। অরিট্রান আবার বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেন হাসছি তাই ভুলে গেছি। তোমার সাথে থাকলে আমি নিজের নামই ভুলে যাই। কি জাদু করেছো বলো তো? ওয়াসেনাথ অরিট্রানের পেট জড়িয়ে আবার পিঠে মাথা রেখে ঘুম ঘুম কণ্ঠে বলল। কে জানে, আমিও ভুলে গেছি। অরিট্রান হাসলো, দুহাত আরো টেনে বলল, আমি জানি, এর নাম ভালোবাসার জাদু। রাত 2টা চুইচুই হবে। রুমের ভেতর থেকে এত রাতে চিৎকার শুনে ধরফড়িয়ে উঠে পরে এই ঘরে থাকা মানুষগুলো। চোখে মুখে আতক নিয়ে নিজেদের ছুরি রিভলভার রাতে রাতে হাতে নেয়। এই বাড়িতে এত রাতে একজনই আসতে পারে, আর সে তো তাদের বস। তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়ে গেছে তিনি, আর তারা ঘুমাচ্ছে জানতে পারলে নিশ্চিত আজ বাকিদের মতো তারাদেরও কপালে খারাপ কিছু আছে। কিন্তু আজ রাতে তার আর আসার কথা না। তাহলে কে এসেছে? বাড়িটা একদম অন্ধকার। মাটির নিচে হওয়ায় এই বাড়িটা এত অন্ধকার। মানুষের কঙ্কাল ঝুলে আছে বিভিন্ন জায়গায়, পড়ে আছে অনেক মানুষের লাশের কঙ্কাল ফ্লোরে। রক্ত জমে জমে কালো হয়ে আছে নিচের ফ্লোর। বৃষ্টি বিদঘুটে একটা গন্ধ চারপাশে। কয়েকটা রুমে এগিয়ে যাওয়ার পরে আর সেই গন্ধ পাওয়া যায় না তেমন, কারণ এখান থেকে বসের রুম শুরু। এই রুমে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা বা গন্ধ নেই, রক্তের ছোঁয়া নেই। সব রক্তের শুরুটা এই জায়গা থেকে শুরু হলেও এই জায়গা পরিষ্কার করে রাখা হয় সবসময়। এই কয়েক মাসে তা আরও বেশি করে রাখতে হয়। অরিট্রান ছুঁড়ে মারে এক এক করে ছেলেগুলোকে। রাগে গেজগেজ করছে সে। এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজছে সে। লম্বা ড্রয়ার থেকে হকি স্টিক খুঁজে বের করে, পরপর 7টা বের করে টেবিলের উপর রাখে। ছেলেগুলো চোখ কপালে, ভয়ে কাঁপছে। অরিট্রান জ্যাকেটের হাতা গুটিয়ে নেয়। 3টা লাঠি একসাথে করে উড়াধুরা পেটানো শুরু করে সবকটাকে একসাথে। অরিট্রানের মুখ লাল হয়ে আছে, কপাল থেকে চুপচুপ করে ঘাম বেয়ে পড়ছে। লাঠিগুলো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আবার লাঠি নিয়ে পিটাচ্ছে সে, থামছেই না। এই ঘরের লোকেরা অরিট্রানকে দেখে অবাক হয়ে ওঠে। দ্রুত ছুটে এসে বলে, স্যার কি হয়েছে? অরিট্রান ক্ষিপ্ত, লাল চোখে তাকায় সে। চোখ দেখে যে কত কথা বোঝা যায় তা অরিট্রানের লোকেরা হাড়ে হাড়ে বোঝে। চোখের ইশারায় যথেষ্ট বোঝার জন্য। কয়েকজন দ্রুত এগিয়ে এসে নিচে পড়ে থাকা ছেলেগুলোকে টেনে ওঠায়। চেয়ার টেনে দ্রুত বেঁধে দেয়। অরিট্রান জ্যাকেট খুলে রাখে, তারপর সাদা সিঙ্গেল সোফায় বসে, পা তুলে দেয় সামনের টেবিলে। তার সামনে ছুরি। বেঁধে রাখা ছেলেগুলো চিৎকার করে বলছে ক্ষমা করে দিতে। অরিট্রানের হাতের আঙুলে রিভলভার ঘুরিয়ে একজনের পা বরাবর গুলি ছুড়ে দেয়। গড়গড় করে রক্ত পড়তে শুরু করে। চিৎকার বাড়ে, কান্নার শব্দ বাড়ে। অরিট্রান কানে নেয় না। তার ভাব এমন যেন কিছুই শুনতে পাচ্ছে না। একে একে কারো হাত কারো পায়ে গুলি ছোড়ে। তারপর উঠে দাঁড়িয়ে টেবিল থেকে জ্যাকেট উঠিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে বলল, এবার পারফেক্ট। তোদের এর চেয়ে ভালো অবস্থা হওয়ার কথা না। আমগো জিনিস না। অরিট্রান ঠাস করে চর বসিয়ে দেয়, চেঁচিয়ে বলে, এদের মুখ বন্ধ কর। পাশের রুমে যাতে এই কণ্ঠ না যায়, আর হসপিটালে নিয়ে ফেলে রাখ। কিছুটা সামনে গিয়ে আবার পিছনে এসে অরিট্রান বলল, জায়গাটা ভালো করে পরিষ্কার করবি। কালকে স্পেশাল মানুষকে নিয়ে আসবো। খাতিরদারি ভালো করে করতে হবে ওরে কথা। অরিট্রান কঠিন হাসি হাসলো। সবাই যে যার মুখ চাওয়াচাই করছে। হাসি থামিয়ে অরিট্রান গম্ভীর গলায় বলল, ঘুমাতে তো তোদের রাখা হয়নি, তাহলে ঘুমালি কেন? সবাই এবার ভীতু হয়ে কাঁপছে। তুই একজন কাপা গলায় বলল, সরি স্যার, আজ প্রথম ছিল আর আজই শেষ, মাফ করে দেন। অরিট্রান জ্যাকেট কাঁধে চাপিয়ে যেদিক দিয়ে এসেছে সেদিকে আবার চলে গেছে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এবার এদের ব্যবস্থা করতে হবে। চিকিৎসা খরচ যদিও অরিট্রান দেয়। এরা বুঝে না এত মারারই বা কী দরকার, আর এত খরচ করে চিকিৎসা দেওয়ারই বা কী দরকার। কে জানে, সবই অরিট্রানের স্টাইল। সবাই দীর্ঘশ্বাস নিয়ে ছেলেগুলোর মুখ বেঁধে দেয় যাতে শব্দ পাশের রুমে না যায়। সাদা পাঞ্জাবিতে ছোট ছোট সাদা সুতোর গোল গোল কাজ। পাঞ্জাবির একটা পাশে লাল কাপড়ের তৈরি লতা ফুল, ছোট কয়েকটা লাল ফুল আছে। হুবহু 2টি সাদা পাঞ্জাবিতে ডিজাইন করেছে ওয়াসেনাথ। গলার কলার, হাতের চিকন অংশে আবার লালের কাজ। বিছানার কোণে বসে শেষ সেলাই দেয় সে। 2টি পাঞ্জাবি বিছানায় মেলে রেখে পাশাপাশি দুহাত দুপাশের কোমরে রেখে একটা দীর্ঘশ্বাস নেয় সে। মুখে হাসি মাখিয়ে জানালার দিকে তাকায়। আজকের সকাল অদ্ভুত সুন্দর। পাখিরা ডাকছে মিষ্টি সুর তুলে। বাতাসে ভিজে একটা গন্ধ। কাল গভীর রাতে হয় তো অনেক বৃষ্টি হয়েছে। চারপাশ ভিজে আছে, স্নিগ্ধ একটা ছোঁয়া চারদিকে। কালকের ঘুম তো অরিট্রানের পিঠ চাপটে শুরু হয়েছে। বিরক্ত আর ভালো লাগা মিশানো একটা অনুভূতি হচ্ছে ওয়াসেনাথের। ইস, সে কেন যে ঘুমিয়ে পড়েছিল। সময়টা তো আর থমকে থাকেনি। ঘুমিয়েই এত সুন্দর একটা সময় শেষ করেছে সে। মোটেও উচিত হয়নি, মোটেও না। ওয়াসেনাথ স্বচ্ছ নীল চোখে একবার চারদিক চোখ বুলিয়ে ছোট ছোট কিছু নিঃশ্বাস নেয়।
লম্বা চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে কানের পাশে গুজে দেয়। সকালের মুগ্ধ বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে সে ফ্লোর থেকে নিজের চুলগুলো টেনে বিছানায় রাখে। এই চুলগুলোর প্রতি সে প্রচণ্ড বিরক্ত। এত লম্বা চুল দেখতে সুন্দর লাগলেও এই চুল সামলানো দেয় খুবই কষ্ট সাথে। অচেনাতে একরাশ বিরক্তি নিয়ে নিজের হাতে কোনো মতে পেঁচিয়ে পেঁচিয়ে ক্লিপ লাগায়। তারপর একটা পাঞ্জাবি তুলে নেয়, ভাঁজ করে আলমারিতে রেখে দেয় গোপনে। আর একটা পাঞ্জাবি নিয়ে হাঁটা দেয় বাবার রুমের দিকে। তৌফিক তৈরি হচ্ছে। অরিটন তাকে একটা জায়গায় যেতে বলেছে, কিন্তু কেন? তৌফিকের চোখে মুখে বিরক্তি, সাথে রাগ। একজন জার্নালিস্টের বড় শত্রু অন্যায়কারী, আর এই অরিটন যে কত বড় অন্যায়কারী তা তিনি বেশ ভালো করে জানেন। কিন্তু তার কাছে প্রমাণ নেই, তাই না হলে এই অরিটনকে জেলে ঢুকিয়ে নিঃশ্বাস নিতেন। যদিও তিনি প্রমাণ খুঁজেন না, এই অরিটন থেকে তিনি দূরে থাকতে চান এবং নিজের মেয়েকেও দূরে রাখতে চান। ওয়াসিনাত বাবার রুমে কাত হয়ে উকি দেয়। তৌফিক মেয়ের দিকে না তাকিয়ে শার্টের হাতার নিচের দিকের বোতাম লাগাতে লাগাতে বলল, এসে পড়ো। অসিনাত হাতগুলো পেছনের দিকে নিয়ে বাবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তৌফিক ভুরুচোড়া কিঞ্চিত কুচকিত করে মেয়ের দিকে একবার তাকায়, চোখ সরিয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে চশমাটা নিয়ে পকেটে ঢুকিয়ে নেয়, হালকা মৃদু গলায় প্রশ্ন ছুড়ে, এত সকালে আমার মামনি তো আমার রুমে খুব কম আসে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। মুচকি হেসে বাবার সামনে দাঁড়িয়ে অসিনাত বলল, আমার কাছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু, তবে তোমারটা জানি না। তৌফিক কৌতূহলী চোখে তাকালো। অসিনাত বলল, বাবা চোখ বন্ধ করো। বিস্ময়ে চিন্তিত গলায় তৌফিক বলল, কেন? অসিনাত চুপ করে শব্দ করে, চোখে মুখে বিরক্তি নিয়ে বলে, বাবা তুমি এত প্রশ্ন করো কেন? আমি কি ক্রিমিনাল যে এত প্রশ্ন করছো? বন্ধ করতে বলেছি, বন্ধ করো। তৌফিক ঠোঁট মেলে হাসলো, চোখ বুজে বলল, চোখ বন্ধ করলাম, এবার বলো কি হয়েছে? পেছন থেকে পাঞ্জাবি বের করে অসিনাত বাবার চোখের সামনে ধরে, উৎসুক কণ্ঠে মৃদু শব্দে বলে, এবার চোখ খোলো। সাদা পাঞ্জাবির উপরের লাল কাজটা তৌফিকের দারুণ লাগছে। তার নিজের মেয়ে যে এত সুন্দর কাজ পারে এটা তার নিজেরই জানা ছিল না। মেয়েদের মাঝে কত কত ছোট ছোট গুণ থাকে, ছোট বলেই চোখে কম পড়ে, কিন্তু ছোট ছোট সব গুণ মিলিয়ে যে এক একটা মেয়ে কত গুণের অধিকারী তা অনেকেরই চোখের আড়ালে রয়েছে। তৌফিকের নিজেরই খুব আনন্দ হচ্ছে, নিজের মেয়ের তৈরি করা পাঞ্জাবি তিনি পরবে। এটা সত্যি যে কতটা আনন্দের বলে বোঝাতে পারবে না তিনি। পাঞ্জাবিটা আলমারিতে খুব যত্নে রেখে দিলেন তিনি, মেয়ের কপালে একটা চুমু খেলেন, তারপর বেরিয়ে পড়লেন। বাবা চলে যাওয়া দেখেও অচেনাতের সকল অনুভূতি ফুস করে উড়ে গেল। এত কষ্ট করে বানালো, বাবা একটু তারিফও করলো না, একটু বললও না সুন্দর হয়েছে কিনা। মুখ থেকে ঠুস করে বেরিয়ে এলো। আশ্চর্য কথাটা, পরক্ষণে হেসে দিল সে। বাবারা এমনই হয়, মুখে বলল না তো কি হয়েছে, তার চোখে মুখে দারুণ আনন্দ ছিল। রিটার্ন গিফট হিসেবে একটা চুমুও দিল। অচেনাত এবার দ্বিতীয় পাঞ্জাবি নিয়ে ভাবতে শুরু করেছে। যার জন্য তৈরি করা সে তো কলই করলো না আজ সকাল থেকে। অচেনাতের মন খারাপ হয়। পৃথিবীর বেশিরভাগ মন খারাপের কোনো কারণ নেই, অচেনাতের এই মন খারাপেরও নির্দিষ্ট কোনো কারণ জানা নেই তার। একের পর এক থাপ্পড়ে সাদা গালজোড়া লাল হয়ে আছে ইহানের। বাবার হাতে প্রথম থাপ্পড় খাচ্ছে সে, রাগ হচ্ছে খুব, তবে নিজের উপরেই বেশি। সে কি করে কারো ফাঁদে পা দিয়েছে নিজেই বুঝতে পারছে না সে। এত বড় চালাকি করবে তার সাথে অরিটন, সে ভাবতে পারেনি। অরিটনকে কাঁচা চিবাতে ইচ্ছা করছে তার, কিন্তু তাকে ধরা কি এতটা সহজ? ইহান থাপ্পড়ের মাঝেও চিন্তিত, তার বাবা সামান্য একজন মহিলার জন্য এতটা ডেসপারেট কেন? 3-3টা বছর তাকে এই একটা কাজই দিয়ে রেখেছে, তাও খুবই সিরিয়াস ভাব নিয়ে। কিন্তু কেন? বাবার অনেক কিছুই সে জানে না। বাবা তার কাছে অনেক কথা গোপন করে রেখেছে, প্রশ্ন করে জবাব পায় না সে, তাই বিরক্ত হয়ে আর প্রশ্নই করে না। তবে সে কারণ জানতে চায়। ইমানের রাগে শরীর কাঁপছে। নিজের ছেলে এত বড় আহাম্মক হবে সে জানতো না। সামান্য একজন মহিলাকে আটকে রাখতে পারলো না। এই মহিলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টপ। একবার যদি এই মহিলা পুলিশের কাছে চলে যায় তবে তার কি অবস্থা হবে ভাবতে তার যতটা না ভয় লাগছে, অরিটন সব শুনে তার অবস্থা কি করবে সেটা ভেবে নিজের জীবন এখনই যাচ্ছে। ইহান বেশ কঠিন গলায় বলল, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু তার আগে বলো, ওই মহিলা তোমার কে হয়? ইমান বেশ চিন্তিত, চোখে মুখে যেন তিনি নিজের মৃত্যু দেখতে পাচ্ছে। ইহানের কথা তার কানে গেল না। ইহান বাবার কাঁধে হাত রাখতে চমকে উঠলেন তিনি। ইহান সন্দেহের চোখে তাকিয়ে বলল, আসল কাহিনী কি বলো তো বাবা? কে ওই মহিলা? কি সম্পর্ক তার সাথে তোমার? 3 বছর ধরে কেন তুমি তাকে বন্দি করে রেখেছো কেন? রাগে কর্কশ গলায় ইমান বলল, তোর এত জানতে হবে না। জামা কাপড় কি কি নেওয়ার নিয়ে নে, আর চল তাড়াতাড়ি এখান থেকে। জীবন দেওয়ার দরকার নেই, দ্রুত দেশ ছাড়তে হবে। ইহান কটাক্ষ করে বলল, না বাবা, আমি দেশ ছাড়তে পারবো না। ওয়াসেনাত এখনো আমার হয়নি,
আর তুমি বলছো দেশ ছাড়তে? ইম্পসিবল, এটা হয় না। তোমার যদি এতই দেশ ছাড়ার হয় তাহলে তুমি যেতে পারো, আমি যাব না। তাহলে কি অরিত্রাণের হাতে মরতে চাস? ইহান গাল ঘষে হালকা হাসলো, বাবার দিকে তাকিয়ে বলল,